আমেরিকার বিপরীতে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় এগিয়ে ইরান, রাশিয়া, চীন জোট। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আশা করছি পুরো আলোচনায় পাশে পাবো আপনাদের। মধ্যপ্রাচ্য শুধু নয়, বিশ্বব্যাপী অস্থিরতা তৈরির একমাত্র খেলোয়াড় আমেরিকা। এটাকে থামাতে পারলেই বিশ্বে শান্তি আসতে পারে। যদিও এর নানা রাজনৈতিক ক্যালকুলেশন আছে, ব্যাপারটা অত সহজ না। তারপরও আগে তো বাগে এনে কবজায় রাখা, তারপর অনেক ভালো কিছু করার সম্ভাবনা তৈরি হবে। যে কোনোভাবেই হোক আমেরিকাকে স্তব্ধ করতে হবে, এই প্রতিজ্ঞাই এখন ওই তিন দেশের। তখন আমেরিকার ওই ত্রয়ীকে মোকাবেলা করতে হলে আমেরিকাকে আগামী কয়েক বছরের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে হতে পারে। রাশিয়া ও চীন সহ অন্য প্রতিপক্ষদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় দেশটি এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। শুক্রবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। দেশটির আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা পর্ষদের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা প্রণয় ভাদ্দি দেশটির নীতিগত এই অবস্থানের কথা তুলে ধরেন। নির্দলীয় সংগঠনটি অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে জনসচেতনতা ও কার্যকর নীতি প্রণয়ন নিয়ে কাজ করে আসছে। অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আরও বেশি প্রতিযোগিতামূলক পদক্ষেপের বিষয়ে প্রণয় ভাদ্দির দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ নীতিতে পরিবর্তনের কথাই উঠে এলো। অস্ত্র ভাণ্ডার সীমিত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান থেকে মস্কো ও বেইজিংকে সরিয়ে আনাই এর উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের এই কর্মকর্তা বলেন, আমাদের প্রতিপক্ষরা যদি নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর বর্তমান নীতিতে পরিবর্তন না আনে, আগামী কয়েক বছরের মধ্যে আমাদেরও কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর প্রয়োজন দেখা দেবে। যদি প্রেসিডেন্ট এ ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে সেটা বাস্তবায়নের জন্য আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। প্রণয় ভাদ্দি বলেন, যদি এ ঘোষণা আসে তাহলে সেটা দৃঢ় সংকল্পে পরিণত হবে যে আমাদের প্রতিপক্ষদের নিবৃত্ত করতে এবং আমেরিকার জনগণ, আমাদের মিত্র ও অংশীদারদের সুরক্ষায় আরও পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হবে। রাশিয়ার সঙ্গে 2010 সালে সম্পাদিত নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে সর্বোচ্চ 1550টি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে। যদিও যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেওয়ার অভিযোগে গত বছর এই চুক্তি থেকে রাশিয়া নিজেদের সরিয়ে নেয়। মস্কোর এই সিদ্ধান্তকে বেআইনি বলে মন্তব্য করেছে ওয়াশিংটন। প্রণয় ভাদ্দির এক বছর আগে এই সংগঠনটির আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন, রাশিয়া ও চীনের অস্ত্রের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর প্রয়োজন নেই। তখন তিনি দেশ দুটিকে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনার প্রস্তাব দেন। আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বাইডেন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানান প্রণয় ভাদ্দি। তবে তিনি অভিযোগ করেন, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া দ্রুততার সঙ্গে তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে এবং বৈচিত্র্যময় করছে। অস্ত্র নিয়ন্ত্রণে দেশগুলোর তেমন আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি। হোয়াইট হাউসের এই কর্মকর্তার দাবি, এই তিন দেশ এবং ইরান এমনভাবে পরস্পরের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়াচ্ছে যা শান্তি ও স্থিতিশীলতার বিরোধী। এটি যুক্তরাষ্ট্র, আমাদের মিত্র ও অংশীদারদের হুমকিতে ফেলছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সমান তালে এগিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অর্থাৎ IAEA এর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইরান তাদের কার্যক্রমে গতি এনেছে। গত সোমবার IAEA এর দুটি গোপন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ইরানে IAEA বেশ কিছু কঠিন সমস্যার মধ্যে পড়েছে। গত বছর তাদের যৌথ বিবৃতিতে দেওয়া প্রতিশ্রুতির সামান্য কিছু পদক্ষেপ ইরানে গ্রহণ করা সম্ভব হয়েছে। এ মাসে গ্রোসি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ও সহযোগিতা জোরদার করতে ইস্পাহান যান, কিন্তু এরপর থেকে তাদের আলোচনা আবার স্থবির হয়ে গেছে। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। ইরানের নতুন সরকারের কাছে তিনি আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। IAEA এর
35 সদস্য দেশের বোর্ড অব গভর্নরের পক্ষ থেকে 1.5 বছর আগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পাশ করা হয়। এতে দ্রুত ইরানকে IAEA এর তদন্তে সহযোগিতার আদেশ দেওয়া হয়। ওই সময় ইরানের ঘোষণা না দেওয়া 3টি স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধির কাজ চলছিল। এরপর ইরানের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা 2টিতে নামিয়ে আনা হয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে আগামী সপ্তাহের বোর্ড মিটিংয়ে ইরানের জন্য নতুন খসড়া প্রস্তাব আনার জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেয়নি। এ ধরনের পদক্ষেপ নিলে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে আরও বাড়তি পদক্ষেপ গ্রহণ করবে। IAEA এর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। ইরান ইতিমধ্যে 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। 11 মে পর্যন্ত ইরানের কাছে 142.1 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা গত প্রান্তিকের চেয়ে 20.6 কেজি বেশি। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, বেসামরিক কাজের জন্য এর চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো যৌক্তিক কারণ নেই। তবে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর রাশিয়ার ভ্লাদিমির পুতিনের আবেগ, উদ্বেগ, অস্থিরতা ছিল চোখে পড়ার মতো। আপাত ভাবলেশহীন চরিত্রের পুতিন শোক প্রকাশ করতে গিয়ে যে আবেগ নিয়ে প্রয়াত রাইসির গুণগান গেয়েছেন, যেভাবে বারবার ইরানকে ভরসা দিয়েছেন, তার নজির বিরল। 19 মে রাতে দুর্ঘটনার দিন গভীর রাতে ইরানের রাষ্ট্রদূতকে ক্রেমলিনে ডেকে নিয়ে দুর্ঘটনার বিস্তারিত জানতে চান পুতিন। আয়াতুল্লাহ খামেনির কাছে বার্তা পাঠিয়ে বলেছেন, ইরান চাইলে ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যা লাগে তা দিয়ে সহযোগিতা করবে রাশিয়া। এসব ঘটনায় স্পষ্ট পুতিনের রাশিয়ার কাছে এখন ইরানের গুরুত্ব আর মর্যাদা কতটা। একসময় মধ্য এশিয়ায় বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিয়ে 200 বছর ধরে এই দুই দেশের মধ্যে রেষারেষি ছিল। ইরানে ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির দুই চোখের বিষ ছিল কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন। যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নকে তিনি প্রায় এক কাতারে ফেলতেন। কিন্তু এক দশক ধরে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার জেরে এই দুই দেশ এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। বিশেষ করে 2022 সালে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে অর্থনীতি, কূটনীতি ছাপিয়ে এখন রাশিয়া ইরান সম্পর্কের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা। এটাকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শিবির, বিশেষ করে ইসরায়েলের জন্য অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমাদের চক্ষুশূল এই দুই দেশের সঙ্গে ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের 1 নম্বর প্রতিদ্বন্দ্বী চীনের উত্তরোত্তর ঘনিষ্ঠতায় সেই উদ্বেগের পারদ আরও ওপরে উঠতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে 1 দশক ধরে প্রকাশ্যে ও গোপনে 2 হাতে ইরানের জ্বালানি তেল কিনেছে চীন। 2021 সালে এই দুই দেশ কৌশলগত সহযোগিতার চুক্তি করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের তোপ থেকে ইরানকে আড়াল করতে কূটনীতির ছাতা তুলে ধরছে। রাইসের মৃত্যুর পর পুতিনের মতোই চীনা প্রেসিডেন্ট শি এবং তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন, ইরানের সঙ্গে কৌশলগত সহযোগিতা ভবিষ্যতে আরও পোক্ত হবে। পরিস্থিতি দেখে অনেক মার্কিন বিশ্লেষক হালে নানাভাবে বলার চেষ্টা করছেন, চীন, রাশিয়া ও ইরানের সমন্বয়ে যুক্তরাষ্ট্র বিরোধী একটি ত্রিদেশীয় অক্ষশক্তি জন্ম নিচ্ছে। কারো লেখায় ত্রিদেশীয় এই সহযোগিতাকে বর্ণনা করা হচ্ছে অ্যাক্সিস অব ইভিল 2, অর্থাৎ শয়তানের অক্ষশক্তি নম্বর 2। কেউ লিখেছেন অ্যাক্সিস অব ডিসরাপশন, অর্থাৎ ঘোট পাকানোর অক্ষশক্তি। কেউ কেউ বলেছেন অ্যাক্সিস অব অটোক্রেসি বা স্বৈরতন্ত্রের অক্ষশক্তি। মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ অনেক গবেষক বিশ্লেষক সরকারকে সাবধান করছেন, পাল্টা কৌশল নেওয়ার পরামর্শ দিচ্ছেন। কূটনীতি বিষয়ক সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সের এপ্রিল সংস্করণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির 2 জন সিনিয়র গবেষক অ্যান্ড্রিয়া কেন্ডাল টেইলর এবং রিচার্ড ফন্টেইন রাশিয়া, ইরান ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ককে বর্ণনা করেছেন অ্যাক্সিস অব আপহেভেল, অর্থাৎ এমন এক অক্ষশক্তি যা বড় ধরনের আলোড়ন বা বিপর্যয় তৈরি করতে পারে। তারা সাবধান করেছেন, এই গোষ্ঠীর শক্তি এবং আকৃতি যদি বাড়ে এবং তাদের মধ্যে সমন্বয় যদি আরও পোক্ত হয়, তাহলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তাদের নির্মিত এতদিনের বিশ্ব ব্যবস্থার এক চেটিয়া প্রাধান্য ধরে রাখতে কঠিন সমস্যায় পড়বে। এটা ঠিক যে রাশিয়া, চীন ও ইরান এখন পর্যন্ত ঘোষণা দিয়ে বা আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ হয়নি, কিন্তু নিজেদের সীমানায় এবং আশপাশে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করতে তারা বেশ কিছুদিন ধরে যোগাযোগ, সহযোগিতা এবং সমন্বয় বাড়িয়ে চলেছে। দেশ তিনটি একদিকে যেমন নিজেদের মধ্যে দ্বিপক্ষীয়ভাবে ঘনিষ্ঠ হচ্ছে, একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ইস্যুতে এক সুরে কথা বলছে এবং একে অন্যের পেছনে দাঁড়াচ্ছে।
নীতির সমন্বয় করছে। আদর্শগত তফাৎ এবং ইতিহাস বিবেচনা করলে ইরান ও রাশিয়ার বর্তমান ঘনিষ্ঠতা কিছুটা বিস্ময়কর। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের নিষেধাজ্ঞা ইরান ও রাশিয়াকে কাছাকাছি এনেছে। ইরানের ওপর সেই নিষেধাজ্ঞা চলছে ৪৫ বছর ধরে। রাশিয়ার ওপর তা চেপেছে মূলত ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে। বছর দশেক আগে সিরিয়ায় আসাদ সরকারকে রক্ষা করতে গিয়ে ২০১৫ সালে প্রথম রাশিয়া ও ইরানের মধ্যে সখ্য হয়। কিন্তু ইউক্রেনের যুদ্ধ শুরুর পর সেই সহযোগিতা ভিন্ন মাত্রা পেয়েছে। রাশিয়া প্রথম কোনো অমুসলিম দেশ যারা ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে। ২০২২ সালে রাশিয়াকে সামরিক ড্রোন দেওয়ার কথা ইরান স্বীকার করেছে। গত ডিসেম্বরে ইউক্রেনের সরকার দাবি করে রাশিয়া ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার ভেতরে বসে ইরান এখন ড্রোন তৈরি করছে। দুই দেশের মধ্যে অস্ত্র সহযোগিতা আরও এক ধাপ এগিয়েছে। এবছর ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানায় ইরান রাশিয়াকে ৪০০ শক্তিশালী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ থেকে ৭০০ কিলোমিটার। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে বেচাকেনা ছাপিয়ে কৌশলগত সহযোগিতার রূপ নিচ্ছে। সম্প্রতি দুই দেশ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর INSTC নিয়ে নতুন করে কথা শুরু করেছে। ৭,২০০ কিলোমিটারে এই রুট মধ্য এশিয়া হয়ে ইরানের ভেতর দিয়ে রাশিয়ার সঙ্গে ভারতকে যুক্ত করবে। বাকি ইউরোপের সঙ্গে সম্পর্ক পুরোপুরি হিমাগারে ঢুকে যাওয়ায় রাশিয়া এই এশিয়ামুখী এই বাণিজ্য পথ নিয়ে নতুন করে আগ্রহী হয়ে উঠেছে। গত ডিসেম্বরে ইরান রুশ নেতৃত্বের ইউরেশিয়ান ইকোনমিক ঐক্যজোটের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে। ইরানের একটি স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়েছে রাশিয়া। ২০২১ সালে দুই দেশ কৌশলগত সহযোগিতা চুক্তি করেছে ইরান ও চীন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ব্যর্থ করে দিতে যে দেশটির উপর ইরান সবচেয়ে বেশি নির্ভর করেছে সেটি হলো চীন। ২০২৩ সালে ইরানের জ্বালানি তেল রপ্তানির ৯০% গেছে চীনে। এই প্রবণতা ঠেকানোর লক্ষ্যে গত মাসে মার্কিন কংগ্রেসে ইরান চীন এনার্জি স্যাংশন অ্যাক্ট নামে একটি বিল পাশ করেছে। এতে ইরান থেকে তেল আমদানি করেছে এমন চীনা প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তাব রয়েছে। যে বিষয়টি এখন সবচেয়ে লক্ষণীয় তা হল বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুতে এই তিন দেশ এক সুরে কথা বলছে, একে অন্যকে সমর্থন করছে। ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর চীন ইরানকে সমর্থন করেছে। ঘটনার পর বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ইরানের হামলাকে আত্মরক্ষা বলে মন্তব্য করেন। সে সময় চীনা মুখপাত্র সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেন। বর্ষতা আদায়ে নিষেধাজ্ঞার মতো যুক্তরাষ্ট্রের আগ্রাসী বৈদেশিক নীতি নিয়ে অনেক দেশই ক্ষুব্ধ। তারা যদি এই চীন রাশিয়া ইরানের প্ল্যাটফর্মে যুক্ত হতে শুরু করে, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা সত্যিকারের চাপে পড়ে যেতে পারে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন।